মানুষ বিপদে পড়তেই পারে, এর জন্য কি দুইটা মানুষের আশ্রয় দিতে পারতো না? এই বাসায় তো নিজের মতন থাকাটা অসম্ভব। তুমি কাল থেকেই বাসা দেখবা। যেখানে সংসার চালাতে হিমশিম, সেখানে 3 কোটি টাকা স্বপ্নে দেখাও দুঃসাহসের মতো। 3 কোটি টাকা থাকলে তুমি এক্ষুনি আমাকে ডিভোর্স দিয়ে দিতে, এটাই বলতে চাচ্ছ? হ্যাঁ, আমি জানতাম তো ইন্টারভিউ ভালো হইব, তুমি আমার সাথে আর কি করছো আমি বুঝছি। সত্যি সালমা, অনেক মজা হয়েছে রান্না। রাগ করো না। আচ্ছা ওই বাড়িতে কি হয়েছে আমার খুলে কও। আমার ভাল লাগতেছে না, আপনি কোনো কথা কই না তো। কথা তো কম আমরা বের কর। আরে কথা কইন মানে আমার কারা ভাই কি চান, কি বের করব? আরে বোকা, এখন বলছিস নাই রাস্তা বের কর, সময় কম, বের কর। ভাই করতেছেন ভাই আমরা গ্রামে চলে যাবো, গ্রাম থেকে এসে আমাদের গাড়ি ভাড়া ছাড়া কিছু না ভাই, মাফ করেন। মোবাইল মানি ব্যাগ যা আছে বের কর। এগুলো আমাদের কাছে না ভাই, মাফ করেন ভাই। ভাই আপনার পায়ে ধরি ভাই। কেউ আছেন? বাঁচান, আমার জামাইটাকে মারা গেল, কেউ আছেন? সাহায্য করেন। কি হলো শুভ্র, ঘুমাবে না? আমার কিন্তু অনেক ঘুম পাচ্ছে। কি ব্যাপার, তুমি কথা বলতেছো না কেন? তোমার ঘুম পেলে তুমি ঘুমাও না? কেন তুমি ঘুমাবে না? সেই কখন থেকে দেখতেছি ঝিম মেরে বসে আছো। ও বুঝতে পারছি, তোমার সালমার জন্য মন অনেক কাঁদতেছে, তাই না? লিলি, তুমি কি মানুষ? একটা অসহায় মেয়েকে তুমি বাড়ি থেকে এভাবে বের করতে পারলে? ও এই শহরে কিচ্ছু চেনে না, না আছে কোনো আত্মীয় স্বজন, না আছে থাকার জায়গা। এখন ওর যদি কিছু হয় তাহলে সব দায়ভার আমাদের উপর পড়বে। দেখো, আমি কিন্তু ওকে বের করে দিইনি, ও নিজ ইচ্ছায় এই বাড়ি থেকে বের হয়ে গেছে। আর সত্যি বলতে আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমার উচিত ছিল তোমরা যারা আমার নামে বদনাম করতেছিলা, তোমাদের সবাইকে এই বাসা থেকে বের করে দাও। কি? আমাদের ফ্ল্যাট থেকে আমাদেরকে বের করে দিবে? শুনো শুভ্র, তোমাদের কাছে আমি 3 কোটি টাকা পাই, তো সেই হিসাবে এই ফ্ল্যাটটাও কিন্তু আমার। লিলি আর কত অত্যাচার করবে? আর কতদিন? তোমার মনে কি একটু মায়া দেওয়া নেই? ঠিক আছে, আমাকে 3 কোটি টাকা দিয়ে দাও, আমি এক্ষুনি চলে যাচ্ছি। আর এখন আমি আর কথা বলতে পারতেছি না, আমার অনেক ঘুম পাচ্ছে। আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবা শুভ্র, তুমি এই মুহূর্তে উত্তরা মেডিকেলের জরুরি বিভাগে যাও। এখন এখন তো রাত 1টা বাজে, এখন মেডিকেলে কেন? মেডিকেলে সালমা আছে, বিল্লালের ছিনতাইকারীরা ছুরি মারছে। তোমার বাড়ির সামনেই হয়েছে ঘটনা। সালমা বিল্লালের নিয়ে ওই মেডিকেলে আছে। বাঁচবো কি মরবো আল্লাহ জানে। তাড়াতাড়ি মেডিকেলে যাও। ও মাই গড, আমি এখন যাচ্ছি। লিলি, লিলি ওঠো না লিলি। লিলি, উফ, কি হইছে, এভাবে চিল্লাইতেছো কেন? সালমা মেডিকেল, আব্বা ফোন দিছিল বিল্লাল ভাইকে কারা জানে আমাদের বাসার পাশ থেকে ছুরি মারছে। হায় আল্লাহ, কি বলছে এসব? বিল্লাল ভাইয়ের কোথা থেকে আসলো? সালমা ম্যাডামকে একা আসছে? তা আমি জানি, আমাকে এখন যেতে হবে। এই দাঁড়াও, এই রাত্রেবেলা তুমি কোথায় যাবা? কালকে সকালে যেও। বুঝছি, তোমাকে বোঝানোর মতো ক্ষমতা আমার নেই। এই শুভ্র, শুভ্র! বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটে পুরো সিনেমা হল। ইগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। সালমা, ছোট সাহেব, আপনি আসছেন? আমি
একা একা কি করবো আমি কিচ্ছু বুঝতেছি না। বিল্লালের কি অবস্থা? বিল্লালে 2 ঘন্টা আগে ওটিতে নিয়ে গেছে, ডাক্তারটা যখনই কইতাছে কিছু কয় না, খালি কইতাছে তার অবস্থা নাকি ক্রিটিক্যাল। বিল্লাল ঢাকা এসেছিল? জি ছোট শেফ আমার সাথে আসছিল। কি আশ্চর্য, বিল্লাল ঢাকা এসছে অথচ তুমি আমাকে কিছুই জানাওনি। আমার একারই তো আপনার বাড়িতে জায়গা হইলো না, বিল্লালের কথা কি কম। ছোট সাহেব যদি লিলি আব্বা এত রাইতে আমার বাড়ি থেকে বাইর না করে দিত তাহলে আজকে বিল্লালের কিছু হইতো না। আমি আপনার বাড়ি থেকে বাইরে দেখি বিল্লাল আমার জন্য দাঁড়ায় আছে। পরে আমি আর বিল্লাল রাস্তা দিয়ে যাইতেছিলাম, হঠাৎ করে কতগুলো ছিনতাইকারী। লিলির পক্ষ থেকে আমি মাপ চাচ্ছি, তুমি আমাকে মাফ করে দিও। ছোট সাহেব মাফ করলেই কি বিল্লাল ঠিক হইব? আপনি দোয়া করেন বিল্লাল যেন জানে বাঁচে। এক্সকিউজ মি ডক্টর, বিল্লালের কি অবস্থা? বিল্লাল বলতে যে পেশেন্টকে ছিনতাইকারীরা ছুরি মেরেছে সে তো? জি হ্যাঁ, আমি তার কথাই বলছি। ঠিক আছে, তাহলে আপনি আমার সাথে আসুন। ডাক্তার সাহেব বিল্লাল কেমন আছে? আপনার পরিচয় আর আপনি পেশেন্টের কি হন? আমি শুভ্র আহমেদ, আর বিল্লাল ভাই আমার গ্রামের, বলতে পারেন আমার চাচাতো ভাই। মেয়েটা কি বিল্লালের ওয়াইফ? জি। আচ্ছা বিল্লাল ভাই কেমন আছে সেটা আগে বলেন। আই এম সরি টু সে মিস্টার শুভ্র, বিল্লাল ইজ নো মোর। ও মাই গড। ভদ্রমহিলা একা ছিলেন, তাই ওনাকে বলার সাহস করে উঠতে পারিনি। আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি, বাট অনেক ব্লিডিং হয়েছে, তাই আমাদের কিচ্ছু করার ছিল না। এই খবরটা আমাকে কিভাবে দিব, আমি সেটাই চিন্তা করছি। দেখেন মিস্টার শুভ্র, আপনি এভাবে ভেঙে পড়বেন না। আপনার এখন অনেক দায়িত্ব, পুলিশ আসবে, অনেক ঝামেলা ফেস করতে হবে। বি স্ট্রং মিস্টার শুভ্র। তুমি বিল্লাল দেখি নিয়ে গেল, আমার তার সাথে দিলা না। শক্ত করো, আমরা অনেক কাজ বাকি, প্লিজ। ছোট সাহেব এই পৃথিবীতে বিল্লাল ছাড়া তো আমার আর কেউ নাই, আমি কেমনে থাকবো? তোমার পাশে আমি আছি, তোমার বাবা মা সবাই আছে, প্লিজ নিজে শক্ত করো। আল্লাহ তুমি কেন বিল্লাল আমার কাছ থেকে নিয়ে গেলা? বিল্লাল আপনি আমার মাফ করে দিয়েন, আমি আপনারা বাঁচাইতে পারলাম না। এই সব কিছুর জন্য আমি নাই। কেন আমি ঢাকা আসলাম, কেন আমি চাকরি লোক বললাম? বাবারে তুই আসছস? বাবা আমি শুধু ড্রেস চেঞ্জ করতে এসেছি, আবার চলে যাব। সারা রাত মেডিকেলে ছিলি, নিশ্চয়ই খাওয়া ঘুম কিচ্ছুই হয়নি। এখন আবার কোথায় যাচ্ছিস? মা অনেক ঝামেলা করে থানা থেকে লাশ নিয়ে যাওয়ার অনুমতি পেয়েছি, এখন লাশ গ্রামে নিয়ে যাব। আর বেচারি সালমা হসপিটালে একা, আর ঢাকা শহরে আমরা ছাড়া ওর কি আছে বলো? ও সালমার সাথে সারা রাত কাটিয়েও তোমার মন ভরে নাই, এখন আবার ওকে নিয়ে গ্রামের বাড়িতেও যাবা? তুমি এর থেকে বেশি ডিজার্ভ করো। তুমি সালমাকে বাড়িতে কতবার ভুল করছো তুমি জানো? তোমার জন্য বিলাল ভাই জীবন গেছে, তুমি এখনো বুঝতে পারছো না? তোমার এত বড় সাহস, তুমি আমার গায়ে হাত তুলছো? আমার আব্বা যদি জানে তোমাকে কাইটা কুচি কুচি করে ফেলবে। চুপ শুভ্র, অনেক হয়েছে, তুই থাম বাবা। বাবা তুমি জানো না, বিলাল ভাইয়ের মৃত্যুর জন্য এই বকে যাওয়া মেয়েটাই দায়ী। এই বকে যাওয়া মেয়েটা যদি সালমাকে বের না করতো, বিলাল ভাই হোটেল থেকে বের হতো না, ছিনতাইকারীর কবলে পড়তো না। ওর জন্য সব হয়েছে, তারপরও দেখো কোনো অনুশোচনা নেই। বাবারে, জন্ম মৃত্যু বিয়ে এই সবই আল্লাহর হাতে। বিল্লালের মৃত্যু হয়তো বা এইভাবেই লেখা ছিল। আমি তাই না? তাহলে আমাকে পুলিশের কাছে দাও। তুমি আমাকে মেরেছো শুভ, আমি তোমাকে কখনো ছাড়বো না।
তোমার যা ইচ্ছে তুমি করো, আমি বিভৎস মৃত্যু দেখেছি, আমি আর ভয় পাই না। এখানে বিলাল হোসেনের ডেথ সার্টিফিকেট, থানার কিছু কাগজপত্র আছে, আপনার কাছে রাখুন। স্যার, আপনি তো অনেক কষ্ট করছেন, তারপরও তো বিলালরে বাঁচাইতে পারলেন না। আপনি অনেক ভালো মানুষ, আল্লাহ আপনার ভালো করুক। আপনার স্বামীকে বাঁচাতে পারলে সত্যি অনেক ভালো লাগতো। দোয়া করি আল্লাহ যেন বিলাল হোসেনের সমস্ত গুনাহ মাফ করে দেন। লাশ অ্যাম্বুলেন্সে শিফট করা হয়ে গেছে। তা আপনারা কখন রওনা দিবেন? এই তো স্যার, শুভ্র সাহেব আসলে রওনা দিন। শুভ্র সাহেব আসলে কম করেনি, উনি সারা রাত থানায় দৌড়াদৌড়ি করেছেন যেন লাশ দ্রুত ছাড়ানো যায় এবং প্রয়োজনীয় কাগজপত্র কালেক্ট করেছেন। আমার শিফট শেষ, আমি আসি। মা, বাবা, আমি আসি। শুভ, আমার শরীরটা যদি ঠিক থাকতো আমিও তোর সাথে যাইতাম বাবা। সাবধানে যাইস। বাবারে, যত তাড়াতাড়ি পারিস চলে আসিস। আসতে তো হবেই, না এসে উপায় আছে? হোক না নরক, তো আমারই আবাস, আমাকে আসতেই হবে। শুভ্র, তুমি কোথাও যাবে না। তুমি যদি আমার কথা শুনো এটাই তোমার জন্য ভালো হবে, নাহলে কিন্তু খুব খারাপ হবে। আমাকে যেতেই হবে, কোনো শক্তি আমাকে আটকাতে পারবে না। বোমা, তুমি ওরে বাধা দিও না, একটু যাইতে দাও। না, আগে তুমি আমার সাথে হিসাব নিকাশ সব শেষ করবা, তারপরে যাবা। আগে হিসাব। এই, আমি কি তোর কথার পুতুল যে তোর কথা মতো চলবো? শুভ্র, শুভ্র, এটা কিন্তু অনেক বাড়াবাড়ি। শুভ্র, শুভ্র আমার গায়ে হাত তুলছে, এই অপরাধের কোনো ক্ষমা নেই। যদি আপনার ছেলেকে বাঁচাতে চান আমার 3 কোটি টাকা এক্ষুনি জোগাড় করেন। ও বৌমা, আমরা 3 কোটি টাকা কই পাবো? বৌমা, আমার কাছে যদি 3 কোটি টাকা থাকতো তাইলে এই বয়সে বসে বসে কি আর ছেলের কামে খাইতাম? সেই সমস্ত কিছু আমি জানি না। আমি শুভ্রর সাথে আর সংসার করতে পারবো না। আমার টাকা যদি আপনারা না দিতে পারেন আপনাদের সবার উপর আমি মামলা করব। আপনারা সবাই জেলে যাবেন, জেলে। এখন কি হবে? মরার আগে আমার কোনো রেহাই নাই। এইসব আমাকে কর্মফল, অহংকারের শাস্তি। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله. সালমা, আল্লাহ তোমাকে স্বামী হারানোর শোকগুলোর শক্তি দান করো। ছোট সাহেব, আপনি আমার জন্য অনেক কষ্ট করছেন। আমি আপনার এই কষ্টের কথা সারা জীবন মনে রাখব। বাবা, আপনি কি আজকে ঢাকা চলে যাবেন? না চাচি, ভাবছি কালকে যাব। আজকে শরীরটা ক্লান্ত লাগছে। সালমা, তুমি কোথায় যাবা? কই আর যাবো ছোট সাহেব,
আমি কোথাও যাবো না, আমি মিঠা বাড়ি চাইলাম। মারে এমন কথা কইস না, আমার লগে বাড়ি চল। মারে তুই এই বাড়িতে একা একা কেমনে থাকবি? আমাকে লোকে চল, তোরে রাইখা গেলে তোর বাপে আর আমি শান্তি পাবো না। চল মা, আমাকে লোকে চল। সালমা, আমারও মনে হয় তোমার বাবার বাড়ি যাওয়া উচিত। হ্যাঁ চল মা, তুই যদি আমাকে লোকে না যাস, আমরা দুই বুড়া বুড়ি ছটফট করে মরে যাবো। মা, মরার কথা আর কেউ, আমি আর কোনো মৃত্যু সহ্য করতে পারব না। ছোট সাহেব, যদি সম্ভব হয় রাইতে এসে একটা ডাইল ভাত খেয়ে যে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালমার মা, সালমারে নিয়ে চলো। চল মা, ওঠ, চল আমার সাথে। বাড়ি চলো, তোমার শাশুড়ি তোমার জন্য অপেক্ষা করতেছে। বাবা, আমি এখন নিজের বাড়িতে যেতে চাই, বিকেলে আসবো। শোনো, তোমার সাথে কিছু কথা পরিষ্কার করা দরকার, এর জন্য একটু দেখা হওয়া জরুরি। আচ্ছা ঠিক আছে, আসবো। আসসালামু আলাইকুম। কোথায় যায়, কার সাথে কথা কয়, একটু খেয়াল রাখবি। যা। সপ্তাহে একদিন আসি, এসে দরজা জানালা সবকিছু চেক করে যাই। মাসে একটা লেবার নিয়ে আসি, এসে বাড়িটা পরিষ্কার করে যাই। শুভ্র, এত সুন্দর একটা বাড়ি, এই বাড়িতে কেউ না থাকাই দিন দিন বাড়িটা যেন কেমন ক্ষয়ে যাচ্ছে। করবো বল, আমরা তো সবাই এখন ঢাকায় থাকি, আর এখন তো সেই পরিমাণ টাকা নেই যে বাড়িটা মেনটেন্যান্স করা যায়। শুভ্র, বাড়িটা কি ভাড়া দেওয়ার চেষ্টা করবো নাকি? ভাড়ার ব্যাপারে কিন্তু আমি শিওর না। তুই যদি বলিস তাহলে চেষ্টা করে দেখবো। যদি ভাড়া হয় তাহলে প্রতি মাসে 5-7 হাজার টাকা পাওয়া যেতে পারে। আচ্ছা, এই বাড়ির বর্তমান বাজার দর কত হতে পারে? কি কস, বাড়ি বিক্রি করবি নাকি? এই বাড়ি তো তোদের গ্রামের একমাত্র চিহ্ন, আর এই বাড়ি ছাড়া সকল জায়গা জমি কাকা অনেক আগে বিক্রি করে দিছে। আরে না, বিক্রি করবো না, এমনি জানতে চাইলাম আর কি। তাই বল, গ্রামের বাড়ি তো ঢাকার মতো এত দ্রুত দাম বাড়ে না। তারপরেও 1,50,000 টাকা হতে পারে, এই ধর 5 লাখ টাকা এদিক সেদিক। বুঝতে পেরেছি, চল আমরা একটু বাইরে যাবো। বাহিরে যাবি? তুই না বললি বাড়িতে থাকবি, কোথাও যাবি না? কই যাবি? আসলে বাড়িতে ভালো লাগছে না রে, আয় না, আয়। চল। আরে আরে কি করছো? বলছি তো এফোর্ড করতে পারবে না। এটার দাম কত? মা গো মা, এত বড় অফিসে চাকরি করে, এর লেগে এত কই, আরে এত টাকা। আমার লোকের গায়ে কে হাত তুলেছে? বস, তেমন কিছু হয় নাই। তুমি এখন থেকে এখানেই বন্দি থাকবে, পালানোর চেষ্টা করলে খুব খারাপ হবে। ঠিক মনে কয়দিন আটকে রাখতে পারোস? কোন দিন তোর সর্বনাশ করে উড়াল দিমু তখন দেখিস। মারে, বাচ্চাটা খায়ালো। আম্মা, আমার খাইতে ইচ্ছে করতেছে না, খাবার লইয়া যাও।
মারে, নিজের আর অত্যাচার করিস না, নিজের আর কষ্ট দিস না। বিশ্বাস করো আব্বা, আমার একদমই খিদা নাই। যদি খিদা থাকতো তাহলে আমি নিজে নিয়ে খাইতাম। ঠিক আছে মা, তুই কোনো চিন্তা করিস না। এই বাড়িতে তুই নিরাপদ, তোর ইচ্ছা স্বাধীন মতো চলবি। কিন্তু মেয়ে মানুষ কতদিন একলা থাকবো? আমরা বুড়া বুড়ি আর কতদিন? আমরা কি সারা জীবন এই দুনিয়াতে বাইসা থাকুন? ওর ইদ্যতের সময় পার হইলে আমরা ভালো একটা পোলা দেখে ওর বিয়া দিয়া দেব। আম্মা, তোমরা যদি আমার বিয়ার কথা কইছো তাহলে কিন্তু আমি বাড়ি ছেড়ে আমার স্বামীর বাড়ি চলে যাম। ঠিক আছে মা, তোরে আর কেউ বিয়ার কথা কইব না। লেখাপড়া তো শেষ করলি, এবার তুই কি করবি মা? জানি না আব্বা, সেটা দিন যাবে, তারপর চিন্তা করি। সালমা সরকারি চাকরি করবে। সালমা তার স্বপ্ন পূরণ করবে। সালমা সরকারি চাকরি পেলে বড় বড় থেকে বিলাল ভাই থেকে শান্তি পাবে। ছোট সাহেব, আমার মাইয়াটা একটা দানা মুখে দিতেছে না, পারলে আপনি একটু তারে বুঝাইয়েন, একটু বুঝাইয়েন আপনি। না আব্বা, এখানে থাকা একদমই সম্ভব হচ্ছে না। শুভ্র আমারই মারছে, আমার গায়ে হাত তুলছে। না আব্বা, আমি ওরা জেলের ভাত খাওয়াই ছাড়বো। আমার একদমই সহ্য হচ্ছে না। আব্বা, আমি এক্ষুনি বাড়ি আসতে চাই। কি তোর গায়ে হাত তুলছে? ওরে জেলের ভাত না খাওয়াইলে আর কর্ম হাসিল হইব না। আরে তুই এখন রওনা দিস না, এখন রওনা দিলে মেলা রাইত হয়ে যাব। আর ঢাকার অবস্থা তো জানোস কত খারাপ, কেমনে বিল্লালরা চলে গেল। কিন্তু আব্বা, আমি এদের সাথে আর এক মুহূর্তও থাকতে চাই না। আমার এই বাড়িতে দম বন্ধ হয়ে আসতেছে। একটু সহ্য কর মা। এই যে নে, তোর মার সাথে কথা কর। হ্যাঁ লিলি, তুই নিজের ফ্ল্যাট থেকে চলে আসবি মানে? তুই নিজের ফ্ল্যাট থেকে বাইর হবি কেন? বাইর তো হইবেই বুড়া বুড়ি। কিন্তু আম্মা, আমার একদমই ভাল লাগতেছে না। ইচ্ছা করতেছে ওই শুভ্রটা মাইরা ফালাই। আচ্ছা শোন মা, শুভ্র আইতেছে তোর বাবার সাথে কথা কইতে। শুভ্র যদি আমাকে কথা মাইনা নেয় তাহলে তুই কাল বাড়ি চলে আসিস। আর যদি না মাইনা নেয় তাহলে তোর বাপে আর আমি গাড়ি ভাড়া করে সোজা ঢাকায় যাব। থানায় যাইয়া নারী নির্যাতন মামলা করে তারপর বাড়ি আসো। ঠিক বলছো আম্মা, ওদের নামে আসলে মামলাই করতে হবে। আচ্ছা ঠিক আছে, রাখ তাইলে। কি হয় না হয় আমি তোরে পরে জানাবো না সব। ঠিক আছে আম্মা। ভাবি, তুমি ভাইয়ের নামে মামলা করবা? ভাইয়ের জেলের ভাত খাওয়াইবা? এত বড় সাহস তোমার! খবরদার, যদি এই ভুল করো তাহলে ভাইয়ের সাথে সংসার করার কথা মন থেকে মুছে ফেলবা। শিলা, তুমি কি ভাবছো তোমার ভাই কোনো রাজপুত্র নাকি কোনো সিনেমার নায়ক? ও আসলে একটা মাকাল ফল। ওর সাথে সংসার করার আমার কোনো ইচ্ছা নাই। আমি ওর সাথে ঠেকায় পড়ে আছি। আমার 3 কোটি টাকা আমাকে দিয়ে দাও, আমি এক্ষুনি চলে যাবো। নাইলে কিন্তু তোমাদের নামে মামলা করবো। আর আজব তো, স্বামী স্ত্রীর মধ্যে ছোটখাটো বিষয় ঝগড়া হয়, এটা তো স্বাভাবিক বিষয়। চুপ করো, তোমরা কেউ আমাকে রিকোয়েস্ট করতে আসবে না, নাইলে কিন্তু একদম। শুভ্র আমার গায়ে হাত তুলেছে, চেয়ারম্যানের মেয়ের গায়ে হাত তুলেছে। আমার বাপেরটা খেয়ে আমার গায়ে হাত তোলা, এর শেষ আমি দেখে ছাড়বো। সালমা, তোমার মনে আছে যখন তুমি তোমার বাবার দোকানে খাবার নিয়ে যেতে? মনে পড়ে সেই দিনগুলোর কথা? দোকান দোকান না তো, ফুটপাতে চটের বস্তা বিছিয়ে জুতা সেলাই করতো। বেশি দিন আগের কথা না, 2-1 বছর আগের কথা, সব মনে আছে। আমি তখন থেকে জানতাম তোমার শখ ছিল পড়াশোনা করে বড় অফিসার হওয়ার, বিসিএস ক্যাডার হওয়ার। স্বপ্ন দেখলেই তো তা হয় না, মনে জোর থাকা লাগে। একটার পর একটা জ্বরে আমার মনের সব জোর হারাই গেছে, স্বপ্নটাও ধীরে ধীরে ক্ষয় হয়ে গেছে। সালমা, তুমি যে স্বপ্ন দেখতে মাথা উঁচু করে সম্মানের সাথে বাঁচার, তার জন্য চাকরির কোনো বিকল্প নেই। আর তুমি সবসময় গরিব নিপীড়িত মানুষের সেবা করতে চেয়েছিলে, তার জন্য তোমাকে বিশেষ ক্যাডার হতেই হবে। তো ছোট সাহেব, আমার তো মনটাই ভেঙে গেছে। আমি আর পারতেছি না, আপনি আমার আর চাপে ফেলায়েন না। বিল্লাল কি চাইতো না তুমি বিশেষ ক্যাডার হও?
চাইতো, উনি চাইতো আমি যেন অনেক বড় অফিসার হই, বড় অফিসার হইয়া মানুষের সেবা করি। তাহলে বিল্লালের জন্য হইলেও তোমাকে বিসিএস ক্যাডার হতে হবে। তোমাকে বিসিএস ক্যাডার বানানোর জন্য উনি শহরে গেলেন, নিজের জীবনও হারালেন। পারবে না এইটুকু স্বপ্ন পূরণ করতে? পারুম, আমি তার জন্য সব করতে পারবো। আমি আবার নতুন করে পড়াশোনা শুরু করব। আসার কথা ছিল বিকালে, আইলা রাইতে, আসিলা কই? জব্বার কাকার বাড়িতে গিয়েছিলাম। কার বাড়ি? তুমি কি ওই জব্বার মুসির কথা কইতেছো? ওরে জব্বার নামে কে চিনে? ওরে তো সবাই মুসি নামে চিনে। ওই বাড়ির নাম মুসি বাড়ি। মুসি বাড়িতে যাওয়ার কারণ? সালমাকে সান্ত্বনা দিতে গিয়েছিলাম। হ্যাঁ, সান্ত্বনা? ঢাকা থেকে এতটা পথ একসাথে আইছো, তারপর আবার সান্ত্বনা দেওয়ার জন্য বাড়ি পর্যন্ত যাইতে হয়? আব্বা আম্মা, আপনারা যেভাবে কথা বলছেন, কোনো শ্বশুর শাশুড়ি তার জামার সাথে কথা বলে না। কি বলতে চান সরাসরি বলুন, অপ্রিয় হইলেও শুনতে চাই। বাবা রিফাত, তুমি একটু বাইরে হাঁটাহাঁটি করো, কথা শেষ হলে তোমার ডাকুন নেই। শোনো শুভ, তুমি যেহেতু জানতে চাইতেছো তাইলে বলি। দাঁড়ান, আমি কইতেছি। তুমি কি লিলির গায়ে হাত তুলছো? জি, তুলতে বাধ্য হয়েছি। আর কেন তুলেছি সেটাও নিশ্চয়ই লিলি বলছে। কোনো অজুহাতেই তোমার লিলি গায়ে হাত তোলা ঠিক হয় নাই। লিলি আমার একমাত্র সন্তান। লিলি আঘাত করিয়া তুমি আমার বুকে আঘাত করছো। লিলি আর তোমার সংসার করবো না। তুমি কাবিনের টাকা দিয়া এটা মীমাংসা করে ফেলাও। এটা দ্রুত মীমাংসা করো। মীমাংসা না করলে তোমার বাপ বেটা দুজনেরই জেলে যাওয়া নিশ্চিত। বাবা, আমরা কাবিনের এতগুলো টাকা কোথায় পাবো? আপনি তো সবই জানেন। তোমরা তো আর মিসকিন না। ঢাকায় 2টা ফ্ল্যাট আছে, গ্রামে বাড়ি আছে। এগুলো বেচলে এই টাকা হয়ে যাবে। সবকিছু আমাকে নামে লিখে দাও। 3 কোটি টাকা কম বেশি ব্যাপার না। আমরা সব কি বলেন? গ্রামের বাড়ি, ফ্ল্যাট এসব বিক্রি করে দিলে আমরা যাবো কোথায়, থাকবো কই? তোমরা যাবে কোথায়, থাকবে কোথায়, এটা আমাদের বিষয় না। আমার মেয়ের গায়ে হাত তোলার আগে তোমার স্মরণ ছিল না? 3 দিন সময় দিলাম। 3 দিনের মধ্যে যদি কোনো সমাধান না দাও, তোমার বাপ বেটা দুজনই জেলে যাবা, মনে রেখো। বাবা শুভ্র, তোমার উপরে বুদ্ধি আছে। তুমি এই বিষয়টা তাড়াতাড়ি মীমাংসা করো। আপনার কাজটা ঠিক করলেন না। আপনারা ইচ্ছা করে আমাদেরকে ফাঁসালেন। দেখি কি করা যায়। বৌমা, আমি শুভ্রর হইয়া মাপ চাচ্ছি, তুমি শুভ্রকে মাফ করে দিও। তুমি যদি আমাদের সাথে এরকম করো, আমরা কোথায় যাব? আমাকে তুমি মাফ করে দাও মা। ভাবি, তোমার সাথে আমি উচ্চস্বরে কথা বলছি, এটার জন্য আমার মাফ করে দাও ভাবি। তুমি প্লিজ এমন করো না। শিলা, শুভ্র আমার গায়ে হাত তুলছে। এই ঘটনাটা যদি গ্রামে ঘটতো কি হইতো জানো? আব্বা ওর হাত কেটে ফেলে দিত। শুনেন, আমার একটাই কথা, আমি শুভ্রর সাথে আর সংসার করতে পারবো না, বাস। বৌমা, এবারের মতন মাফ করে দাও। মাগো, আমি তোমার কথা দিতেছি, শুভ্র আর কোনোদিন তোমার চোখের দিকে তাকায় কথা কইব না। শুভ্র গ্রাম থেকে আসলেই তোমার কাছে মাপ চাওয়াই নেবো, তাও আমাদের পথে বসায়ও না। মাগো, তুমি আমাকে একটু দয়া করো। এই বয়সে যদি আমাকে সবকিছু ছিনিয়ে নাও, তাহলে তো আমাকে ভিক্ষা করে খাইতে হইব। ইস, ফকিরের মতন হাত পা ধরা বন্ধ করেন। এই সমস্ত কিছু আমার কাছে ডিসগাস্টিং লাগতেছে। আমার একটাই কথা, হয় সবকিছু আমার নামে লিখে দিবেন, নাহলে জেলে চলে যাবেন। আর আমার রুমে আসার আগে পারমিশন নিয়ে ঢুকবেন। যান, বের হয়ে যান। কি হলো, বের হয়ে যান। তোর বাপে একটা এত বড় ইলিশ মাছ আনছে, আয় মা দেখবি। আব্বা, কেন এতগুলো টাকা নষ্ট করতে গেছো? আমার মাইয়া আমার বাড়িতে ফিরে আইছে, এর চেয়ে বেশি সাধ্য নাই। তোরে বিয়া দিয়া পর কইরা দিছিলাম, তুই আবার এই বাড়িতে পা দিবি কল্পনাও করি নাই। অনেক ইচ্ছা আছিল মরার আগে তোর কাছে মাপ চাওয়ার,
আমার তুই মাফ করে দে মা। আব্বা, মাপ চেয়ে তুমি সন্তানের কাছে বাবারে ছোট করো না। তোর স্বপ্ন, তোর আশা, তোর সুখ বিসর্জন দিয়া তোর জোর করে আমি বিয়া দিয়া দিছি। খুব খারাপ করছি, কি করু? চেয়ারম্যানের রক্ত চক্ষুরে ভয় পাইছিলাম। ওরা তোর বাপেরে গ্রাম ছাড়ার হুমকি দিছে, দোকান বসাতে বাধা দিছে। তোর বাপে যা করছে নিরুপায় হয়ে করছে। মারে, তুই তোর বাপেরে মাফ করে দে। মাফ তো সে কবে করে দিছি মা। যেদিন তোমরা আমার জোর করে বিয়া দিছো, ওইটা আমার দুঃখ ছিল না। আমার দুঃখ ছিল আমি যখন আব্বারে এত করে বুঝাইতেছিলাম, এত করে কইতেছিলাম, আব্বা আমার কোনো কথা শুনে নেই, আমার অবিশ্বাস করছে। মা, বড় অফিসার তো আমি নিজের জন্য হইতে চাইনি, তোমার জন্য হইতে চাইছি। আমার আব্বা মানুষের জুতা পালিশ করে, এটা আমার ভালো লাগে না মা। আমিও তো চাই আমার আব্বা দামি জুতা পরবো। যাক্কা, সেসব কথা এখন বলে লাভ নেই। তোমরা এখন যাও, আমার পড়তে দাও। মারে, ইলিশ মাছ ভাজা খাবি না তরকারি খাবি? তোমার যেটা ভালো লাগে মা রান্ধু, তাই খাবো। সালমান মা, চলো, ইলিশটা আজকে আমি নিজের হাতে কাটবো। চলো। বাবারে, তুই তো সবই শুনলি, এখন কি করবি? আচ্ছা ঠিক আছে মা, আমি কালকে ঢাকা ব্যাক করে লিলির সাথে কথা বলবো। তবে ওর সাথে কথা বলে খুব একটা লাভ হবে বলে মনে হয় না। বাবারে, যেভাবে পারিস, হাতে ধরে পারিস, পায়ে ধরে পারিস, বৌমারে একটু ম্যানেজ কর। মা 2 বছর ধরে তো ম্যানেজের উপরই আছি। আচ্ছা শোনো, তোমরা সব লিলির নামে লিখে দাও। এই বিস্ফোরা, এই যন্ত্রণা এসব নির্মূল করো। যে কয়টা দিন বাঁচো, একটু শান্তিতে বাঁচো। বাবা, তুই এসব কি বলিস? সবকিছু লিলির নামে লিখে দেবো? বাবা, সব কিছু লিলির নামে লিখে দিয়ে আমরা কোথায় থাকবো? রাস্তায়? বাবা, আমরা রাস্তায় কেন থাকবো? ছোট্ট একটা বাসা ভাড়া নিব। আমি যা বেতন পাই তাতে ভালোভাবে না হোক শান্তিতে থাকতে পারবো। আর এখনই সময় এই যন্ত্রণাকে ছুড়ে ফেলার। বাবা, তারপর আমরা খাবো কি, বাসা ভাড়া দেবো কেমনে? একটা ভবিষ্যৎ আছে না, শিলারও তো বিয়ে দিতে হবে। তাছাড়া তোরও তো একটা ফিউচার আছে, তোরও তো আবার বিয়ে করাতে হবে। বাবা প্লিজ বাবা, বিয়ের কথা মুখে বাইনো না। আর ফ্ল্যাট বাড়ি সব তো তোমাদের নামে, একটু ভালো করে চিন্তা করে দেখো। আমি রাখছি, আমার ভালো লাগছে না। জব্বর কাকা, জব্বর কাকা, জব্বর কাকা। আব্বা, আব্বা বাইরে আসো, ছোট সাহেব আসছে। আপনি আইছেন? কই গো সালমান মা, ছোট সাহেবের লেগে চা নাস্তা নিয়ে আসো। কাকা নাস্তা লাগবে না, আর আমি নাস্তা করে এসেছি। ঢাকা চলে যাচ্ছি, তাই ভাবলাম আপনার সাথে দেখা করেছি। খুব ভালো করছেন ছোট সাহেব। কাকি, আমার জন্য দোয়া রাখবেন। সালমা, জি ছোট সাহেব। আশা করবো তুমি মন দিয়ে পড়বে, এমন ভাবে পড়বে যাতে ইন্টারভিউ বোর্ডে কেউ তোমাকে আটকাতে না পারে। তুমি হবে এই গ্রামের প্রথম বিসিএস ক্যাডার। ইনশাল্লাহ ছোট সাহেব, আমি আমার সাধ্য মতো চেষ্টা করব। আপনি আমার জন্য দোয়া করবেন। আসলে আমি মেরুদণ্ডহীন মানুষ, আর আমার তুলনায় তুমি অনেক বেশি স্ট্রং। স্ট্রং কিনা আমি জানি না, কিন্তু আমি ন্যায় আর সত্যের পথে থাকার চেষ্টা করি, অন্যায় দুর্নীতিকে ঘৃণা করি। আচ্ছা ঠিক আছে, তুমি ভালো থেকো। কাকি, কাকা, আমি আসি। ছোট সাহেব, খালি মুখে যাইবেন, এক কাপ চা খাইয়া যান। কাকে অন্য একদিন, আল্লাহ যদি রিজিকে থাকে তাহলে অবশ্যই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
বাড়িতে খেয়াল রাখিস। তুই চিন্তা করিস না, আমি যেভাবে খেয়াল রাখতাম ঠিক সেভাবেই খেয়াল রাখবি। সাবধানে যাইস। আর শোন, কাকা কাকিরে আমার সালাম দিবি কিন্তু। অবশ্যই দিব। আচ্ছা বন্ধু, আমি তো চলেই যাচ্ছি, তুই তো গ্রামেই থাকবি, আমার একটা অনুরোধ রাখবি? অনুরোধ না শুনে তো কথা দেওয়াটা খুবই রিস্কি। তুই তোর অনুরোধটা বল, যদি আমার সাধ্যের মধ্যে হয় তাহলে অবশ্যই রাখবো। আসলে সালমার দিকে খেয়াল রাখতে হবে, ওর তো কোনো ভাই নাই, তাছাড়া ওর বাবারও বয়স হচ্ছে, অসহায় পরিবার, প্লিজ ওর দিকে একটু খেয়াল রাখিস। আচ্ছা শুভ্র, তুই কি সালমারা এখনো বলতে পারস নাই? সালমাকে কি এত সহজে বলা যায়? যে মেয়ের এত গুণ, গুণবতী, রূপবতী, নিষ্ঠাবান, চরিত্রবান, যার এত গুণ, তাকে কি সহজে বলা যায়? দেখ শুভ্র, আমি তখন রাজি ছিলাম না, কিন্তু এখন মনে হচ্ছে তুই সালমারে বিয়ে করলে সারা জীবন সুখে থাকতি। সবই কপাল, সব কপালের দোষ। আসি রে। বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। জব্বার মুসি, এই জব্বার মুসি, বাড়িতে আছো? কাকা, আপনি একটা কথা কই, কিছু মনে করেন না। আপনি যে মোটা গলায় মুসি কাটাকে যে সুখ পাইতাছেন, এটা কিন্তু ভুল সুখ। মুসি হওয়া কোনো দোষেরও না, পাপেরও না। এই আমার মুখের উপর কথা কস, আর চোখে চোখ রেখে কথা কস, এত বড় সাহস তোর? এই শুভ্র তোর বাড়িতে আসে কেন? শুভ্র আমার বাড়িতে আসে কেন সেটা শুভ্ররে গিয়ে জিজ্ঞেস করেন। আমার বাড়িতে খাড়াই আমার মাইয়ারে শাসাইতাছেন, খবরদার আমার মাইয়ারে শাসাইবেন না। 2 বছর আগের কথা ভুইলা যান। এই এই তুই কি করবি? হ্যাঁ, এই তোর মায়ের মাটির মধ্যে পুইতে ভালো, তুই কি করবি? কি করবি মুক্তির বাচ্চা? করবো আমি? হ্যাঁ, চামড়া কাটার ছুরি কলার মধ্যে বসাই দিব, তওবা করার সুযোগ পাইবেন না। এই তোর খেলাস কেন? বান শালার বান হইবি, খাম্বার লগে বান, খাম্বা। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। কর্মফল বইলেও একটা কথা আছে, আর প্রত্যেকটা মানুষের তার কর্মের হিসাব দিতে হইব, আর আপনারও দিতে হইব। 1 সপ্তাহ পরে আব্বা আম্মাকে নিয়ে ঢাকায় আসবো, ততদিনে এই ফ্ল্যাটটা খালি চাই। আমরা তো পথের ভিখারি হয়ে যাচ্ছি, আমি আর কিভাবে সহ্য করব? আসামি আপনার সামনে আছে, ওনাকে ধরে নিয়ে যান। এখন তুমি আমার কথাও শুনবা আর আমার আব্বারেও ছাড়াবা, নাইলে তোমার জান হারাবা। আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন, আমার পিতার নাম রইসউদ্দিন। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমি খেতে কামারে কাজ করি, গৃহস্থলীর কাজ করি, ফসল ফলাই, আল্লাহর হুকুম মাইনা চলার চেষ্টা করি। আল্লাহ গো আল্লাহ, আপনি এত সুন্দর! মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোমার আম্মা চুপ, একদম চুপ। কে কইছে আপনি ব্যাককল পাগল? আমি তো দেখতেছি আপনি বুদ্ধিমান। কি কইলেন আপনি? খালা, এটা কি বিষ? একটু খালি ধৈর্য ধর, দেখ আমি কি করি। এই বাড়িতে কেউ একজন আছে যে আমারে অনেক বেশি ভালোবাসে। ওরা ছাড়া এই ঘর সংসার সবকিছু মরুভূমির মতো লাগবে। সবাই আমার ব্যাক কল কয়, সবাই আমার কত নির্যাতন করে, কত অত্যাচার করে, ঠিক মতো খাইতে পারি না। তুমি সবার কাছে প্রমাণ করে দাও আমি ব্যাক কল না।